প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভয় প্রশাসন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে গোবরে পরিস্থিতি চলছেই। আমি এই ব্যাপারটার প্রতিটা আপডেট আসলে এখানে আনতে চাই। আমি কয়েকটা ভিডিও করেছি। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত যেই ঘরের ভেতরে এই ঘটনা, তারপরে আমরা আরো অনেকের নাম শুনছি, চেয়ারম্যান, অজিত, আরো কার কার নাম শুনছি, এই মূল যে আসামিরা, এই আসামিদের ভেতরে কাউকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে? না, আমরা সঠিক জানতে পারিনি। মানে আপনারা যে অবস্থা এখন বিচার বা আটকের যে গ্রেপ্তারের যে অবস্থা চলছে, এটাতে আপনারা সন্তুষ্ট? না, আমি ফাঁসি চাই। আমার কথা যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে, আমি ওই যারা আমার বাচ্চাকে হত্যা করছে, আমি তার হত্যার বদলে হত্যা চাই। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আবু হেনা রাজ্জাকী সাহেবের বক্তব্য যে প্রধানমন্ত্রীর ভয় প্রশাসন আর প্রশাসনের ভয় প্রধানমন্ত্রীকে, এবং কি উপজেলা নির্বাচনে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। উপজেলা নির্বাচনে আরও আলোচনা করেছেন জাহিদুর রহমান। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, মধুখালীতে যে 2 যুবককে হত্যা করা হয়েছিল বা পিটিয়ে হত্যা করা হয়েছে, এখন পর্যন্তও কেন বিচার হচ্ছে না, বা কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে সাজা হচ্ছে নাকি সব কিছু মানুষকে ভুলে দেওয়া হচ্ছে? এমন একটি লাইভ টকশো করেছে সেই যে যুবককে হত্যা করা হয়েছে তাদের মায়ের সাথে, সেই লাইভটি করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন। সেই লাইভটিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই 3টি ভিডিও নিয়ে আজকে আসলে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন এবং তাদের কথাগুলো শুনতে থাকুন। তো চলুন কথা না বাড়াই, সর্বপ্রথম আবু হেনা রাজ্জাকী সাহেবের কথাগুলো শুনে আসি, যে তিনি আসলে প্রধানমন্ত্রী নাকি প্রশাসনকে ভয় পায়, প্রশাসন প্রধানমন্ত্রীকে ভয় পায়। কি বলতে চাচ্ছে, বোঝাইতে চাচ্ছে, চলুন শুনে আসি। প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভয় প্রশাসন। প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী কেন? যদি কোনো কারণে প্রধানমন্ত্রী ক্ষমতা হারান, সারা দেশে এখন চলছে উপজেলা নির্বাচন, এবং এই নির্বাচনকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করার সর্বরকমের ভুয়া চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলের বক্তব্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো নির্বাচন হতে পারবে না। যদিও প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 26 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। অথচ দলীয়ভাবে সিদ্ধান্ত হলো এরকম, প্রয়োজনে দামি প্রার্থী রাখতে হবে, বিনা প্রতিদ্বন্দ্বী কেউ পাশ করতে পারবে না, দলের বিদ্রোহী প্রার্থী হতেও কোনো বাধা নেই। একটা দেশের ক্ষমতাসীন সরকার যখন এরকম পিকুলিয়ার ডাইরেকশন দেয় এবং সম্পূর্ণ বেআইনি, একতরফা একটা দলের ভিতরে মানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করে, এবং যেটাকে সরাসরি কাউন্সিল বলা চলে, মানে উপজেলা লেভেলের কাউন্সিল চলতেছে, এটা অন্য কেউ তো নাই, সেটাকে বৈধতা দিচ্ছে। এই আলোচনাটা থেকে আমি যাবো যে বৈধতা কিভাবে দিতে পারতেছে বা কেন দিচ্ছে। এবং এই নির্বাচনের একটা বিশেষ দিক হলো, কোনো প্রার্থী ভোটারের কাছে যাওয়ার চেয়ে প্রশাসনের কাছে ধর্ণা বেশি দিচ্ছে। এটার কারণ হচ্ছে তারা জানে যে এটা পুরাটা কারিশমা প্রশাসনের কাছে, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য গভর্নমেন্ট। সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসন কাজ করে এবং ফলাফল অলমোস্ট 95% সেইভাবেই হয়। সে কারণেই প্রশাসনের দিকে ঝোঁক বেশি, এবং ভোটারের দিকে যাওয়ার ঝোঁক তাদের বেশি যাদের টাকা পয়সার প্রভাবটা একটু কম, কিংবা যিনি তুলনামূলকভাবে অত টাকার মালিক নন, তারা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীগুলাই সাধারণত ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করে বা যোগাযোগ বেশি রাখছে। তবে ফাইনালি বিজয়ী হবেন সেই যিনি প্রশাসনের সহযোগিতা পাবেন, আর প্রশাসনের সহযোগিতা তিনিই পাবেন যিনি টাকাওয়ালা। আজকে এখন পর্যন্ত এই দেশটা যেভাবে চলছে, বিগত বিশেষ করে 2008-এর পর 14, 18 এবং 23-এ যে 3টে নির্বাচন হলো, তাতে মনে হয় যে আওয়ামী লীগ শুধু এখন প্রশাসনের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ প্রশাসন বলতে আমি বুঝাচ্ছি, প্রজাতন্ত্রে যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সংখ্যা হবে 17 থেকে 18 লক্ষ প্রায়, এবং তাদের প্রতিনিধিত্ব করছেন। এই কারণে আমি গত 12 বৎসর যাবৎ, 12-13 বৎসর যাবৎ, একটা না 16 বৎসর যাবতই দেখতেছি শুধুমাত্র সরকার প্রশাসনের সুবিধা অসুবিধা নিয়েই আছে। বিশেষ করে পুলিশ এবং আমলা, এদের সুবিধা অসুবিধা নিয়ে মারাত্মকভাবে ব্যস্ত প্রধানমন্ত্রী। এবং প্রশাসন আবার চাচ্ছে যে কোনো মূল্যে মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় যে স্টিয়ারিং সেখানে বসিয়ে রাখতে। এর মানে এই না প্রধানমন্ত্রীকে তারা ভালোবাসে, নো, তারা নিজেদেরকে ভালোবাসে। তারা জানে প্রধানমন্ত্রী স্টিয়ারিং এর সিটে থাকলে পরে তারা সেফ, এই কারণে তারা এটা করছে। এবং সেটা আমি মনে করি প্রধানমন্ত্রী নিজেও হয়তো বোঝেন। প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভয় প্রশাসন। প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী কেন? যদি কোনো কারণে প্রধানমন্ত্রী ক্ষমতা হারান, কারণ সম্প্রতি তিনি বলেছেন আমেরিকা নাকি এখনো তাকে সরাতে চায়, কিন্তু বিকল্পকে সেটা উনি জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। তার মানে প্রশাসনের ভয় প্রধানমন্ত্রী, যদি কোনো কারণে উনি সরে যান কিংবা অবসর নেন কোনো কারণে, আমি
আমি বলছি না, অবসর নেওয়া একটা অলীক ব্যাপার, কিন্তু যদি কোনো কারণে সরে যান, এটার কারণে প্রশাসন ভয় পায়। আর প্রধানমন্ত্রী ভয় প্রশাসন কেন? কারণ অতীতের যত আন্দোলন, আজকে যেমন আওয়ামী লীগ চিৎকার করে গলা ফাটিয়ে বলে আমরা আন্দোলনকে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, আমরা সরকারের পতন ঘটিয়েছিলাম, এরশাদের পতন ঘটিয়েছিলাম, না না না, কেউ পারেন নাই, কোনো রাজনৈতিক দল পারেন নাই। এটাই বিশেষ করে এই প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো জানেন। এরশাদের পতন হয়েছিল ওই দিন যেদিন আর্মি তাকে বলেছিল যে আমরা আর আপনার সাথে থাকতে পারতেছি না, জনগণের সাথে বিট্রে করে, সরি, তখন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে 96 সালে খালেদা জিয়া তখন পদত্যাগ করছেন যখন মহিউদ্দিন খান আলমগীর নেতৃত্বে প্রশাসনের লোক নেমে আসছিল, একাত্মতা ঘোষণা করছিল, আওয়ামী লীগের, জামাত ইসলামের বা অন্য যারা আন্দোলন করেছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। এটা প্রধানমন্ত্রী জানেন। যদি প্রধানমন্ত্রীর ভয় এখন প্রশাসন, তাই বিনা কারণে কোনো কিছু দেখবে না, প্রশাসন যেভাবে খুশি সেভাবে, বিশেষ করে যারা লোড বিয়ারিং বিম, প্রশাসনের 17 লক্ষ লোক নয়, লোড বিয়ারিং বিম, এবং প্রশাসন প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী প্রশাসনকে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছেন। সে কারণে উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচন, অল দিস আর সো কল্ড ইলেকশন, নাম কস্টের ফালতু কোনো নির্বাচন নয়, এটা তারা জানে। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আবু হেনা রাজ্জাকী সাহেবের কথা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো এই উপজেলা নির্বাচন নিয়ে আরও মুখ খুলেছেন জাহিদুর রহমান। তা চলুন 2 নম্বর উপজেলা নির্বাচনে তিনি কি বলতেছে। তিনি বলতেছে যে আওয়ামী লীগের বর্তমানে লেজে গবরে অবস্থা। তা চলুন আসলে শুনলে বুঝতে পারবেন, চলুন শুনে আসি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে গোবরে পরিস্থিতি চলছেই। আমি এই ব্যাপারটার প্রতিটা আপডেট আসলে এখানে আনতে চাই। আমি কয়েকটা ভিডিও করেছি, নতুন একটা আপডেট তৈরি হয়েছে এবং আমি এই আপডেটটাকে এই কারণে গুরুত্ব দেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ইটস মাই আর্গুমেন্ট, এই নির্বাচনটা আওয়ামী লীগের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বকে খুব সিরিয়াস প্রশ্নের মুখে ফেলেছে। সেখানে নতুন আওয়ামী লীগ, দেশের নতুন একটা বাস্তবতা আমরা দেখব। আমরা অনেকেই যাকে মনে করি প্রধানমন্ত্রীকে যে উনি অত্যন্ত শক্তিমান, অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারেন, সেই প্রধানমন্ত্রীর কর্তৃত্বের চরম ক্ষয় আমরা দেখছি। যেমন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন যখন হলো, তখন নির্বাচনের স্বজনদের যখন নির্বাচন নিয়ে কথা হলো, তখন প্রধানমন্ত্রী কথাটাকে ঘুরিয়ে ফেললেন। উনি বললেন উনি পরিবার বলতে উনি বুঝিয়েছেন স্ত্রী এবং সন্তান। আমার প্রথম কথাটা হচ্ছে, জনাব ওবায়দুল কাদের কখনোই শুধু স্ত্রী সন্তানের কথা বলেননি, উনি বলেছেন স্বজন, এবং স্বজন বলতে আমরা বুঝি কারণ প্রচুর নির্বাচনে ভাইরা পার্টিসিপেট করছে। জনাব ওবায়দুল কাদেরের ভাই ক্যান্ডিডেট হয়েছেন, তার ভাগ্নে ক্যান্ডিডেট হয়েছেন। একইভাবে ভাই, চাচা, বাবা, স্ত্রী সন্তান তো আছেই, শ্যালক, দুলা ভাই, ওই যে লক্ষ্মীপুরের তাহিরের ছেলে যখন ঘোষণা করেন তিনি তার চেয়ে খারাপ লোক লক্ষ্মীপুরে নাই, তার দুলা ভাই নির্বাচন করছেন, জনমন্ত্রী পলকের শ্যালক নির্বাচন করছিলেন, যাকে সরে যেতে হয়েছে শেষ পর্যন্ত কেলেঙ্কারির কারণে। তো এই ঘটনাগুলোকে যখন ঘটলো তখন আসলো, কিন্তু এখন পাশ কাটানোর চেষ্টা হচ্ছে, কারণ আওয়ামী লীগ ইজ ডিফিটেড। প্রধানমন্ত্রীর কর্তৃত্বের সিরিয়াস অবমাননা হয়েছে, তাই সরে আসার চেষ্টা, কিন্তু সরেও কি আসা গেল? প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিচ্ছেন যে স্ত্রী এবং সন্তানরা পারবে, স্ত্রী এবং সন্তানরাও কি সরে গেছেন? উত্তর হচ্ছে না। আমি সেই জায়গায় আসছি। জনাব ওবায়দুল কাদের, যেটা হয়েছে, উনি প্রধানমন্ত্রী যখন তার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, তখন উনি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে আমি যেসব বক্তব্য রেখেছি, অনেকে ভেবেছেন আমি নিজেই নিজের নামে বলে বেড়াচ্ছি, কিন্তু গতকাল নেত্রী নিজেই কথা খোলাসা করেছেন। স্বজন বলতে তিনি 2টো শব্দ উল্লেখ করেছেন, স্ত্রী ও সন্তান। আবার উনি তো ওনার নিজের ক্ষেত্রে ওটারও ব্যাখ্যা দিচ্ছেন। একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়, সেখানে প্রশ্ন হচ্ছে আমার এই প্রার্থীতার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা, সরেজমিনে সেটাই দেখার বিষয়। আমার সঙ্গে দল এর কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই আসে না, কাজেই আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না, এটাও বলা যায় না। দেখুন ওবায়দুল কাদের এই জবাবটাও হাস্যকর। ওনার ভাই এবং একজন না, 2জন, ওনার ভাগ্নেও আছেন, ভাই চেয়ারম্যান, ভাগ্নে সম্ভবত ভাইস চেয়ারম্যান বা কিছু একটা। আপনি প্রভাব বিস্তার করছেন কি করছেন এটা তো প্রশ্ন না, কারণ এই প্রশ্ন যদি তোলেন তাহলে প্রত্যেকে আসলে একই কথাই বলবে যে তারা প্রভাব বিস্তার করছে না। সুতরাং প্রভাব বিস্তার করছে কি করছে না কোনো আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি আপনার ভাই এখানে ক্যান্ডিডেট আছে এবং উনি সরে যাবে না এখন পর্যন্ত বলছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কথাটা শুরুতেই প্রশ্ন করে রেখেছিলাম, স্ত্রী এবং সন্তানও যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এখন পর্যন্ত 3য় পর্যায়ে যেটা আছে, 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন, একজন সংসদ সদস্যের বাবা ও আরেকজনের স্ত্রী। মানে আমি বাবাকেও যদি সরিয়ে রাখি, 9 জন সন্তান এবং একজন স্ত্রী, মানে প্রধানমন্ত্রী যাকে স্বজন বলছেন, আবারও বলছি এই স্বজনটাকে এভাবে বলা মানেই পরাজয়। তারপরও যেটা বলেছেন সেখানেও 10 জন ক্যান্ডিডেট, মানে আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করে 10 জন মানে উপজেলার সব উপজেলা কয় % হয়, এগুলো ফালতু কথা। মানে একজন ভীষণ শক্তিশালী নেতা, তার অবাধ্য, আগে তো ছিলেন প্রথম পর্যায়ে তো মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ, ওখানে তারও হয়ে গেছে, এখনও এনারা প্রত্যাহার করছেন না, যাদের প্রত্যাহার করার সময় এখনও আছে, সুযোগ এখনও আছে। এটা স্পষ্টভাবেই আবারও বলছি ভীষণ রকম কর্তৃত্বের ক্ষয় দেখায়। এরা কয়জন সরছেন না। এমনকি সংসদীয় কমিটির একটা বৈঠক হয়েছিল আওয়ামী লীগের, সেখানে উনি খুব স্পষ্টভাবে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, তারপরও এই পরিস্থিতি রয়ে গেছে।
আমার বটম লাইন ওই জায়গায় সংজ্ঞা পাল্টালেন প্রধানমন্ত্রী। স্বজন বলতে কি বোঝায় না বোঝায় আমরা বুঝি, এবং এটা যে স্বজন বলতে খালি স্ত্রীর সন্তান বোঝানো হয় না আমরা খুব স্পষ্টভাবে জানি, কারণ এই নির্দেশনা এসেছিল জনাব পলকের শ্যালকের লোকজন যখন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার খায়েশ হয়েছিল। সবাইকে কিছু না কিছু দিয়ে ম্যানেজ করেছেন, টাকা পয়সা পুকুর, কোটি টাকা দামের পুকুর দিয়েছেন। একজনকে যখন পারছিলেন না তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছেন, তারপরে এই ঘোষণা আসে। সুতরাং স্বজন মানে আসলে এই সব অল দ্য রিলেটিভস। কারণ শুধু স্ত্রী আর সন্তানের ক্ষেত্রে মানুষ প্রভাব বিস্তার করবে আর কারো ক্ষেত্রে করবে না, এটা কি সঠিক কথা? কোনোভাবে আমরা তো ক্লিয়ারলি দেখেছি প্রভাব বিস্তার করছে। আমি যে তাহিরের কথা বললাম, তাহিরের সন্তানের কথা বললাম, যিনি হুমকি দিচ্ছেন লক্ষ্মীপুরের, তার দুলাভাইয়ের হয়ে, যেন পলকের শ্যালকের হয়ে কি হয়েছে দেখেছি আমরা। সুতরাং স্বজন হলেই প্রভাব বিস্তার করে। একজন তার স্ত্রী সন্তানের জন্য করবেন, বাবার জন্য করবেন না, ওবায়দুল কাদের তার ভাইয়ের জন্য করবেন না। আমরা এত স্টুপিড, আমরা এগুলো বুঝি না, বুঝি। কিন্তু যেটা হয়েছে এই সংজ্ঞা থেকে সরে আসা ইটসেলফ পরাজয়, এবং সেই সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটাও আওয়ামী লীগের অভ্যন্তরে রক্ষিত হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বশেষ ভিডিওটি সেটি হলো যে মধুখালীতে যে মুসলিম যুবককে হত্যা করা হয়েছে বা পিটিয়ে মেরেছে, এ বিষয়টি নিয়ে কিন্তু কয়েকদিন সরগরম ছিল সোশ্যাল মিডিয়া, যদিও এখন আর সরগরমটা নাই। কারণ অনেক ইস্যুই তো ঘটে বেড়াচ্ছে, একটা ইস্যুর পর আর একটা ইস্যু আসছেই। বেনজির আহমেদের ইস্যু, তারপরে সেই ইস্যু, তারপরে এখন চলতেছে মামুনুল হক সাহেবের ইস্যু, এই বিভিন্ন ইস্যু কিন্তু, তারপরে আপনার মিল্টন সামদ্দারের ইস্যু, নানান ইস্যু কিন্তু বর্তমানে বাংলাদেশে ঘটে বেড়াচ্ছে। তো এর মধ্যে কি আসলে সেই তাদের বিচার কি হবে না, এই বিষয়টি নিয়ে লাইভ টকশো করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং ওই যাদেরকে হত্যা করেছে তাদের মা। চলুন সেই লাইভ টকশোটিও দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 18 তারিখে ফরিদপুরের মধুখালীর জুমাইন পঞ্চপল্লীতে যে মর্মান্তিক মধ্যযুগীয় কায়দায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই ঘটনাটি আমরা বাঙালি জাতি তো আমরা খুব দ্রুত ভুলে গিয়েছি। এখন নানান ইস্যু সামনে আছে, আমরা দেখছি সেগুলো। তো সেই ঘটনাটার বেশ কিছুদিন অতিবাহিত হলেও সেই ঘটনার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। সেই মায়ের কান্নাও শেষ হয় নাই। দুইজনের মৃত্যুর পর মন্ত্রী মহোদয় এলাকায় গিয়েছিলেন এবং তিনি গিয়ে একটা মুরগি, একটা ছাগল, একটা গরু, 2 লাখ টাকা এরকম কি যেন দেওয়ার কথা বলে এসেছিলেন, সেটাও এখন পর্যন্ত তাদের পরিবার পায় নাই। গতকালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, যে ভিডিওটা আমার কাছে এসে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন তাদের এক নেতা সেখানে চেয়ারে বসে, তখন পর্যন্ত সবাই জীবিত, তাদেরকে হয়তো হালকা মারধর করা হয়েছে, হাত বাঁধা পিছন দিকে, এই অবস্থায় তাদের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে একজন, এবং তিনি বলছেন যে সবকিছু স্বীকার করতে, না হলে কিন্তু মার তো দিবেই, হাত পা তো গুঁড়ো করে দিবেই, তারপরে আবার তাদেরকে সারা জীবন জেলখানায় কাটাতে হবে। তো এরকম কথাবার্তা বলছে, তাদেরকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। সম্ভবত তারা স্বীকারোক্তি দেয় নাই, যে কারণে তাদেরকে এই অমানসিক পৈশাচিক ভাবে তাদেরকে হত্যা করা হয়। একজন মানুষ যদি কোনো মন্দিরে আগুন দিয়ে থাকে কিংবা কোনো মন্দির সম্পর্কে বাজে কথা বলে থাকে, সেটাকেও আমি অপরাধ মনে করি। তার বিচার হওয়া প্রয়োজন। বিচারের জন্য বাংলাদেশে আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, অতএব সেখানে বিচার হতে পারত। তারপরে ধরলাম যে উত্তেজিত জনতা কিছুক্ষণ তাদেরকে মারধর করলো, সেটাও মেনে নিলাম। কিন্তু দুইজন মানুষকে পিটাতে তারপরে মেরে ফেলা, তাদের চোখ পর্যন্ত উপড়ে তোলা, এটা কোন পৃথিবীতে আমরা বসবাস করি? সেই মানুষগুলো সেখানে বসে, তারপরে আমি মনে করি এটা একটা পরিকল্পিত, একদম হাতে ধরে একটা হত্যাকাণ্ড। তারা সেখানে তাদের সাথে কথা বলছেন, কথা বলার পরে তারা উত্তেজিত যেসব হিন্দুরা আছে তাদের হাতে তাদেরকে তুলে দিয়ে এসেছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এখানে যারা এটা মধ্যস্থতা করতে সেখানে পৌঁছেছিল, জনপ্রতিনিধি থেকে শুরু করে হিন্দুদের যেসব নেতারা আছে, সবাই এটার জন্য বিচারের আওতায় আসা উচিত, এবং তারা সবাই আমি মনে করি খুনি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত যাদেরকে কালকের এই ভিডিও কিংবা আগের ভিডিওগুলোতে দেখা গেছে, তাদের কাউকেই এখন পর্যন্ত আটক করা হয় নাই। উপরন্তু আমরা যতটুকু শুনছি যে সেখানে মুসলমান বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, এরকম বিএনপি জামায়াতের লোকজন, তাদেরকে পরিকল্পিতভাবে ধরপাকড় করা হচ্ছে, তারা বাসায় ঘুমাতে পারছেন না। আর অন্যদের ব্যাপারে আবার নাটকীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে, ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার। আমার কথা হচ্ছে যে সেই ঘটনা ঘটবার পরপর তারা সেখান থেকে পালিয়ে গেল কিভাবে? এখন তাদেরকে ধরার জন্য তারা পুরস্কার ঘোষণা করছে। আমি মনে করি এটাও ওই নাটকেরই আরেকটা অংশ। এটা নিয়ে বিচার হবে না, এবং বিচারের জন্য যে গণমাধ্যম সরকারের উপরে চাপ সৃষ্টি করবে, সেই গণমাধ্যমও আসলে আমি মনে করি না যে এটা নিয়ে কাজ করছে। তারা এটাকে যতটুকু সোশ্যাল মিডিয়াতে এসেছে ততটুকুকে কভার করার জন্য 1 দিন 2 দিন সংবাদ পরিবেশন করেছে, তারপরে সেটা নিয়ে কোনো ফলো আপ নেই, অনুসন্ধান নেই, কোনো কিছুই নেই। সেই পঞ্চপল্লীতে এখনো কি ঘটছে সেটাও আমরা বাংলাদেশের মানুষ জানি না। যাই হোক, আমার সাথে আজকে উপস্থিত আছেন সেই ঘটনায় শহীদ আশরাফুল এবং আশাদুল, তাদের মা। তিনি এখনো মাঝে মধ্যেই
যতটুকু জানতে পেরেছি যে তার সেই সন্তানদের কথা মনে হলেই কান্না করছেন, কখনো, কখনো জ্ঞান হারাচ্ছেন। সেই কষ্টের কথা এখনো তিনি ভুলতে পারেননি। তার উপরে গতকালকের যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে জলজ্যান্ত ২ জন মানুষ, একদম সুস্থ সবল ২ জন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষ ২ জন সেখান থেকে নেই এবং অন্য যে ২ জন আছে তাদের অবস্থাও খুবই গুরুতর। তাদের কোনো খোঁজও নেই, তাদের নিয়ে গণমাধ্যমে কোনো নিউজও নেই। এদের ভেতরে একজন সম্ভবত এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য তার ঢাকাতে নিয়ে যাওয়া হলেও সেখানে তেমন কোনো আ ফলপ্রসূ কোনো কিছু হয়েছে বলে আমরা জানতে পারিনি। যাই হোক, কি অবস্থা সেদিন কি ঘটেছিল সেটা আমরা আজকে শুনবো এবং পাশাপাশি আপনারা যে ভিডিও কিছু ফুটেজও আমি এখানে আপনাদের দেখাবো সেটা থেকে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে আসলে ফরিদপুরে আ যেই ২ জনকে হত্যা করা হয়েছে, তারপরে সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে স্থানীয় যেসব মানুষজন এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারে কতটা প্রহসন করা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি। তার মা এবং মামা আব্দুর রহিম দুজনেই আমাদের সাথে যুক্ত আছেন। ১ম এ আমরা তার মার কাছ থেকে শুনি কি ঘটেছিল এবং কি হচ্ছে এখন পর্যন্ত। আপনার ছেলেদের সাথে কি হয়েছিল? ওই ঘটনার একটু বর্ণনা দেন তো, যে ওদের সাথে আপনার সবশেষ দেখা হইলো কবে? তারপর ওইখানে গেল বা ঘটনার কথা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? কিভাবে তাদেরকে হত্যা করা হইলো এটা একটু। মানে আমার কাছে ঈদে হলো মঙ্গলবারের দিন আমার কাছে আসে। ঈদ হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারের দিন কাজে যায়। ১৫ তারিখে হলো কাজে যায় আমার ছেলেরা। তো ঐদিন সকালবেলা ১০টার দিকে ফোন দিছি, "বাবা তোমরা কোথায়? কি খাইছো?" বলছে যে, "আম্মু আমরা অ অন্য জায়গা" কইছে যে বলছে যে, "এক জায়গায় কাজে আইছি।" আমি শুনি নাই যে কোন জায়গায় কাজে। তো আমি কইছি, "বাবা তোমরা খাইছো?" বলছে, "না আম্মু আমরা নতুন এক জায়গায় কাজে পাঠাইছে। আমরা বাজার সদাই করব তারপরে আমরা খাবো।" পরে আসার সময় আবার ফোন দিছি যে, "বাবা তোমরা কি খাইছো? কি রান্না করছো?" কয়, "আম্মু ডাল রান্না করছি আর হলো ভাত।" এটা ১৫ তারিখে ওদের সাথে আমার আলাপ হয়। ১৬ তারিখে আবার মানে খানা খাই যখন ওই টাইমে আবার আমি ফোন দেই। ১৬ তারিখে আবার ফোন দিছি, "বাবা তোমরা কি খাইছো কি?" ফোন দিয়ে আগে সালাম দিছি। উনার সাথে জিজ্ঞাসাবাদ করছি। ও আমার সাথে জিজ্ঞাসাবাদ করছে। তখন বললাম যে, "বাবা তোমরা খাইছো?" বললে যে, "আম্মু আজকে আমাকে আরেক জায়গায় কাজে পাঠিয়েছে।" আমি বললাম যে, "বাবা তোমরা কি খাইছো?" বলল, "না মা খাইনি।" তা আমি বললাম, "তোমরা এক জায়গাতে আরেক জায়গায়, আরেক জায়গাতে আরেক জায়গায় তোমরা এত কষ্ট করো বাবা। তোমরা সঠিক সময় তোমরা খাইয়ে নিও বাবা। তোমরা এত কষ্ট করে কি করবা? তোমাদের জীবনে যদি এত কষ্ট হয় তাহলে কামাই করে কারা খাবে? কিরা খাবে?" আমি এই কথা বলেছি। ১৬ তারিখে কথা বলছি। রাত্রেও আবার ওই ইশার পরে ওই টাইমে মানে যে সময় খানা খাই ওই টাইমেই ফোন দিছি। বললে যে ঐদিনও বলছে যে, "মা আমরা ডাল রান্না করছি।" ১৭ তারিখে আর আমি কথা বলতে পারিনি। ১৭ তারিখে আমার ফোনে হলো টাকা ছিল না। ১৮ তারিখে যেমন আমার ভিতরে অনেক অশান্তি লাগতেছে। অনেক খারাপ লাগতেছে বাচ্চাদের জন্য। ওই যে ১ সপ্তাহ এসে থাকি গেছে। তা আমার বড় ভাইয়ার ফোন নিয়ে বললাম যে, "ভাইয়া ফোনটা দেন আমার বাচ্চাদের সাথে একটু কথা বলব।" তা তখন ফোনটা দিলি। আমি মনে হয় মাগরিবের আজানের মনে হয় ০.৫ ঘন্টা আগে ফোনে কথা বলছি। আশরাফুল বড় ছেলের সাথে। বড় ছেলের সাথে তা আমার আবার ১৮ তারিখে আমার হলো গলায় টন্স হইছে। আমি ফরিদপুর জনতা হসপিটালে হলো ডাক্তার দেখাই। তো ও সালাম দিয়ে বলছে, "আম্মু কেমন আছো?" আমি কইছি, "আব্বু ভালো আছি।" তা কইছে, "আম্মু তুমি কি ডাক্তার দেখাইছো?" আমি বলছি, "হ।" আমি তো ডাক্তার দেখাইছি। কইছে, "আম্মু তুমি ঠিকমতো ওষুধ খাওয়া-দাওয়া করো, ঠিকমতো কোনো টাকার চিন্তা করো না, আমরা আছি।" এই কথা বলেছি। পরে ওর ফোনে আবার ওই টাচ ফোন তো ওই ফোনের ভিতরে ওই বালি আর হলো সিমেন্ট দেয় মনে হয় জাম হয়ে গেছে কথা স্পষ্ট আসে না। আমি আবার বলেছি, "বাবা আজকে তোমরা কোন জায়গায় কাজ করতেছো?" জিজ্ঞাসা করছি যে, "বাবা আজকে তোমরা কি সেই জায়গায় কাজ করতেছো না কোন জায়গা?" তো ও বলছে যে, "পঞ্চপল্লী।" বলে, "পঞ্চপল্লী।" তা আমি তো পঞ্চপল্লী কোনদিন নাম শুনিনি। আমি বলছি, "বাবা কোথায় সে পঞ্চপল্লী?" তা বলছে যে, মা মানে এই কথাটা খালি জিজ্ঞাসা করছি। করার সাথে ওই ফোনটা কাইটে যায়। আমি মনে করছি যে সন্ধ্যার পরে ইশার টাইমে আবার আমি বাচ্চাদের ফোন দেব। এর ভিতরে আবার আমি আর ফোন দিতে টাকা ভরতে পারিনি। তা মনে করছি কথা তো আলাপ-সালাপ বলিছি, কথা বলিছি। আমি কালকে পরে ফোনে টাকা ভরে আবার কথা বলব নি। এর ভিতরে আনুমানিক ১০টা রাত ১০টার সময় আমার দেবর মানে আমার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, "ভাবি আপনার ২ ছেলে হসপিটালে।" তা যেকালে বলছে ২ ছেলে হসপিটালে। আমি বলতেছি মনে, মনে ভাবতেছি যে আমার ২ ছেলে যদি হসপিটালে থাকে, তাহলে আমার মনে তো কোনো অসুবিধা নাই। সন্ধ্যার সময় যেহেতু কথা বলছি, আমার ছেলেরা তো বলতো যে, "আম্মু আমার এই সমস্যা, এইটা হইছে।" আমি বিশ্বাস করতেছি না। তারপরে আবারও ফোন দিছে। মানে এরপরে আবার মানে ১০-২০ মিনিট পরে আমার এক দেবরের বোর দিয়ে কথা বলাইছে। যে, "আশরাফুলের আম্মু তোমার মনিরা হসপিটালে।" তখন আমি মনে করছি ওরা কি কোনো প্ল্যান নিয়ে ষড়যন্ত্র কারণ আমি থাকি আমার বাবার বাড়ি। মনে করছি কি যে ওরা কি কোনো প্ল্যান নিয়ে আমার কি ষড়যন্ত্র করে কোনো কিছু করতেছে নাকি? মানে মানে মনের সাথে এই প্রশ্ন করতেছি। তখন আমার ফোনে আমার ওই হাসব্যান্ডের বাড়ির অনেক নাম্বার ছিল। মানে আশেপাশের অনেক নাম্বার ছিল। তখন আমি তাদের ওই ফোনে মানে যে এই কথাটা সত্যি কি না মিথ্যা আমি যাচাই করে নিই। তখন আমি ফোনে কথা বলি। অনেকজনের ফোন দেই। তখন রাত মনে হয় ১২টা ১টা আনুমানিক ১২টা বেজে গেছে। মানে তখন আমি ফোন দিছি। অনেক ফোনই বন্ধ। কিন্তু আমার এক ননদের ফোনে ফোন দিছি। সে বলল কি, "ভাবি আমি তো মনিকের খবর আমি বললাম, "আপনি কোন জায়গা?" বলল যে, "আমি আমার মেয়ের বাড়ি।" আমি বললাম যে, "আমার মনিকের বলে এই হইছে।" কয়, "ভাবি আমি তো বাড়ি না। আমি আপনার খবরটা দিতে পারলাম না।"
তখন আমি একবার উঠতেছি, একবার বসতেছি, একবার উঠতেছি, একবার মানে আমি শুতে আর পাইতেছি না। মানে খবরটা শুনে মানে আমি নিজের কাছে নিজের অনেক খারাপ লাগতেছে। কিন্তু অত রাত আমি কিভাবে বাইরেবো? যেহেতু বলতেছে হসপিটালে। আমি অনেক জিজ্ঞাসাও করতেছি। ও এর ভিতরে আবার ফোনটা বলতেছে কি এর ভিতরে আবার আমার মনির ফোনে ফোন দিছি যে, আমি আমার ছেলেদের কাছে আগে জিজ্ঞাসা করে নিই সত্যি না মিথ্যে। পরে ফোন দেই, ফোন ধরে হলো লিটন। মানে ওই ফোনটা রিসিভ করে হলো লিটন। আমি লিটন একবার খালি বলল, আমি বললাম, "এই লিটন" মানে আমি ওর কাছে জোরদার দিয়ে বললাম, "এই লিটন আমার আশরাফুলের কি হইছে রে?" কয় যে, "সমস্যা হইছে।" কয় না যে কি সমস্যা হইছে। আমি কই, "ওরা কোথায়?" কয়, "হসপিটালে।" তাহলে ওরা আবার ভাইঙ্গে কয় না যে মারামারি হইছে কিংবা আপনার মনিকে মারিয়ে ফেলাইছে। এরকম কোনো তথ্য আমার কাছে দেয় নাই। তখন লিটনের কাছে ওই শব্দটাই খালি আমি শুনেছি। শোনার পরে আর ওর অনেকবার ফোন দিছি। কিন্তু আমি ফোনে ও ফোন রিং করছে, অনেকবার ফোন দিছি। ও ফোন রিসিভও করে নাই। আমার সাথে আর কথাও বলে নাই। তখন আনুমানিক রাত ২টা বাজে। তখন হলো আমার দেবর আবারও ফোন দিছে। "ভাবি আপনার মনিকে ফরিদপুর নিয়ে গেছে।" তখন আমি ওই যে যে কাজে যার নিয়েছে জালন, ওর নাম্বারটা আবার জোগাড় করছি। মানে ওর বোন আবার আমাদের বাড়ির পাশে বিয়ে দেয়া, তার বাড়ি গেছি। মানে তার স্বাস্থ্য বোন দিয়ে ওই বাড়ির ভিতর যেহেতু ওর বোন জালনে চেনে, ওই বাড়ি গেলে আমি ওই নাম্বারটা জোগাড় করতে পারবো। তখন ওই বাড়িতে নাম্বার জোগাড় করছি। জোগাড় করলেই আ জালনের ফোন হলো বন্ধ। পরে আমি আবার ওই জালনের যে বউ নাই তারে বলছি, "কাকা তাহলে জালনের ফোন যেহেতু বন্ধ, তাহলে ওর বাবার ফোন নাম্বারটা আমার কাছে দেন। আমি কথা বলি।" এই কথা বলি সেই নিজের ফোন দিয়ে ওই জালনের আব্বার সাথে কথা বলে। কথা বলি জিজ্ঞাসা করছে যে, "আব্বা কোথায়?" তা বলছে, "আমরা থানায়।" তখন আমার মনের ভিতর বাজতে উঠিছে যে নিশ্চয়ই কোনো কারণ হইছে। তারপরে যে বলছে তা না, তারপর বলছে কি, ও আমি এর ভিতর আবার ওই যে চাচা ওই শ্বশুরের কাছে শুনবার বলছি যে, "শোনেন তো শাহজাহানের ২ ছেলে আশরাফুল, আসাদুল ওগার কি হইছে?" তখন যে এই কথা জিজ্ঞাসা করেছে তখন বলছে যে, "ওগার ২ ছেলেই ফরিদপুর হসপিটালে মারা গেছে।" তখন ফরিদপুর আমার আড়াইশো বেডের কাছে আমার এক খালাতো বোন ২৫০ বেডের পাশেই। তার মেয়েরাও হসপিটালে চাকরি করে। মানে নার্সিং পড়তেছে। তখন আরো অনেক এলাকার নার্সিং ছেলেরা ওই বাসায় আমার খালাতো বোনের বাসায় করে। মানে নার্সিং করে প্রশিক্ষণ করতেছে। তখন আমার খালাতো বোনের ফোন দিয়ে, "আপা আপনি তদন্ত নেন। ৫০০ বেডে হসপিটালে যেয়ে তদন্ত নেন যে আশরাফুল নামে ১১ টা আনুমানিক ১১ টা এর ভিতরে কোন রোগী কি ভর্তি হইছে নাকি?" তখন তারা যাইয়ে বলে, তখন তারা কয়, "কোন বিষয় নিয়ে ভর্তি হইছে?" মানে এই জিজ্ঞাসাবাদ করছে। তখন আমার বোন আবার আমারে ফোন দিছে, "আইসা তুমি জিজ্ঞাসা করো যে কি উপলক্ষে ওই বাচ্চাদের মারছে? এই রুগীর কি সমস্যা? না বললে তার বাই করতে পারবে না। অনেক রুগী।" তখন আমি আবার ওই যে আমার চাচার কাছে গেছিলাম, ওই জালনের বউ নাই। সে বলছে যে সে আবার জিজ্ঞাসা করছে। বলছে যে এরকম পঞ্চপল্লীর লোকেরা ওই পূজার ঘরের ওই আগুন ধরানোর বিষয় নিয়ে আমার মনিরা ডাক দিছে যে আপনাদের এই যে ঘরে আগুন ধরে গেছে, তারা ওই সন্দেহমূলক করে আমার মনিকে মারধর করে মারিয়ে ফেলেছে। তখন আমার বোন ওই বিষয় নিয়ে হাসপাতালে গেছে, শুনেছে জিজ্ঞাসাবাদ করছে। তখন তারাই বলছে যে হ্যাঁ, এই যে আশরাফুল, আসাদুল ২ ভাই মারা গেছে। তখন আমারে ফোন দেয় যে, "আইসা তোমার ২ ছেলেই মারা গেছে।" এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত যেই ঘরের ভেতরে এই ঘটনা, তারপরে আমরা আরো অনেকের নাম শুনছি, চেয়ারম্যান, অজিত আরো কার নাম শুনছি। এই মূল যে আসামিরা, এই আসামিদের ভেতরে কাউকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে? না আমরা সঠিক জানতে পারিনি। মানে আপনারা যে অবস্থা এখন বিচার বা আটকের যে গ্রেপ্তারের যে অবস্থা চলছে, এটাতে আপনারা সন্তুষ্ট? না আমি ফাঁসি চাই। আমার কথা যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে, আমি ওই যারা আমার বাচ্চাকে হত্যা করছে আমি তার হত্যার বদলে হত্যা চাই। আমি এই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। না ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর কাছে ওই বিচার চান। আমরাও প্রধানমন্ত্রীর কাছে ওই বিচারই চাই। কিন্তু আমি বলছি যে ফাঁসি তো হবে বিচার হওয়ার পরে তারপরে। কিন্তু এখন পর্যন্ত অ যে অবস্থা চলছে তাদেরকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া মাঝখানে দেখলাম যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এই যে ঘটনা এত বড় একটা ঘটনা ঘটলো সেখান থেকে সবাই পালিয়ে গেল, কাউকে ধরা গেল না। এবং এখন অজ্ঞাত লোকজনকে ধরছে। সেখানে যাদেরকে ধরা হচ্ছে তাদের ভেতরে অনেকে শোনা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলেরও নেতাকর্মী এরকমও শোনা যাচ্ছে। তো এই যে ধরপাকড় যা যে অবস্থায় মানে মানে এই মুহূর্তে যেটা চলছে এইটাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? না, মানে কেন সন্তুষ্ট না কেন? মানে আপনারা মানে আপনাদের ক্ষোভটা কোথায়? আমি যেদিন ওই স্কুলের ভিতর যারা আমার ছেলেদের হত্যা করছে সবাই যেদিন ফাঁসি হবে তখন আমি সন্তুষ্ট হব। তার আগে আমি সন্তুষ্ট হব না। কারণ আমার বাচ্চারা তারা নির্মমভাবে হত্যা করছে। আমি তাদের ফাঁসি যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি খুশি না। তো প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 3টি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো কী জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকের মতো সিরিয়া পর্যন্তই।
আল্লাহ হাফেজ।